আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে সারা দেশে করোনা টিকাদানের বিশেষ কর্মসূচি, ৭৫ লাখ মানুষকে আওতায় আনার লক্ষ্য। দেশে একদিনে করোনায় আক্রান্ত শনাক্ত ও মৃত্যু বাড়ল, বিমানবন্দরে ৬টি আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দেয়নি সংযুক্ত আরব আমিরাত। ই কমার্সের নামে পাচার হওয়া অর্থ নিয়ে পদক্ষেপ জানাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, প্রচলিত আইনে প্রতিকার চায় রাষ্ট্রপক্ষ। খালেদার ৫ মামলায় জামিন ১ বছর করে বৃদ্ধি, ঢাকা, নড়াইল, কুমিল্লায় মানহানি ও নাশকতার মামলায় হাইকোর্টের আদেশ। এবং নানা কর্মসূচিতে বিমান বাহিনীর ৫০ বছর পূর্তি উদযাপন, প্রতিষ্ঠাতা অধিনায়কের বাড়িতে এরিয়াল ডিসপ্লে সহ নানা আয়োজন। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ইটালিতে ক্লিফ ডাইভিং প্রতিযোগিতার খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সারা দেশে ৭৫ লাখ ডোজ করোনার টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন হয়েছে। একদিনে লক্ষ্যমাত্রা পূরণ না হলে বুধবারও কর্মসূচি চলবে। টিকাদান কার্যক্রম পরিদর্শন করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস জানিয়েছেন, ভবিষ্যতে এরকম বিশেষ ক্যাম্পেইনে একদিনে ১ কোটি ডোজ টিকা দেবে সরকার। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। করোনা ভাইরাসের রূপান্তর প্রতিরোধের বৈজ্ঞানিক উপায় অনুযায়ী একই সময়ে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কৌশলে জোর দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন। আমরা রেজিস্ট্রেশন করছি, মেসেজ আসে নাই। আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুযোগটা পেয়েছি। জন্মদিনে আজকে আমরা টিকা পাইছি, আমরা খুশি আল্লাহর কাছে। মেসেজের অপেক্ষায় ছিলাম কিন্তু আসে না, তবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পেয়ে গেছি আর কি আজকে। সারা দেশের ১৬,১৫৩টি টিকাদান কেন্দ্রে মঙ্গলবার সকাল ৯টা থেকে একযোগে করোনার টিকাদান চলেছে। তবে রাজধানীর উত্তর সিটিতে বিশেষ কর্মসূচির কারণে দুপুরের পর টিকাদান শুরু হয়। কিছুটা ফ্লেক্সিবিলিটি দিয়েছি। ঢাকায় যেমন ঢাকা দক্ষিণে আজকে করছে, ঢাকা উত্তরে আবার আজকে দুপুরের পরে শুরু করবে, তাদের যেহেতু নিজস্ব প্রোগ্রাম আছে এবং আগামীকালও এটা কিছুটা কন্টিনিউ করবে কোথাও কোথাও। তবে ঢাকার বাইরে আমরা অনেক সাড়া পাচ্ছি। যে সাড়া আমরা দেখছি, যদি আমরা এই সাড়াটা অব্যাহত রাখতে পারি এবং জনগণ আমাদের সহযোগিতা করে, আশা করি আমরা ৭৫ লক্ষ ভ্যাকসিন দিয়ে আজকে আমরা ঘরে ফিরব। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রাজধানীর বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করে জানান, ডিসেম্বরের মধ্যে দেশের ৮০% জনগোষ্ঠীকে করোনা টিকা দিতে কাজ করছে সরকার। আশা করছি যে এই বছর শেষে বা আগামী বছর প্রথমার্ধে আমরা যে ৮০% মানুষকে দেওয়ার যে সিদ্ধান্তটা আছে সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত। এর আগে আমরা ৩৪ লাখ দিয়েছি, আজকে ন্যূনতম ৭৫ লাখ দেব। এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে ১ কোটি করে দেওয়ার চেষ্টা করি। আগামীকালকে যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, অপেক্ষমান আছে তাদেরকে দেওয়া। মঙ্গলবারের বিশেষ ক্যাম্পেইনের আগে নিবন্ধন করা ২৫ বছরের বেশি বয়সীরা এবং নিবন্ধন না করারাও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পেরেছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সেপ্টেম্বর মাস জুড়ে দেশে করোনা পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক হলেও মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে শনাক্ত, মৃত্যু এবং শনাক্তের হার বেড়েছে। এদিন কোভ্যাক্সের আওতায় আরও ২৫ লাখ ডোজ ফাইজারের তৈরি করোনার ভ্যাকসিন দেশে এসেছে। এর মাঝে প্রবাসী কর্মী ও যাত্রীদের করোনার পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দেয়নি সংযুক্ত আরব আমিরাত। মিথিলা নাজরিন জানাচ্ছেন।
দেশে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৩১ জন। এ পর্যন্ত মোট প্রাণহানি ২৭,৪৭০ জন। আক্রান্ত শনাক্ত ১,৩১০ জন। টানা ৮ দিন ধরে শনাক্তের হার ৫% নিচে রয়েছে। মঙ্গলবার শনাক্তের হার ৪.৪৯%। সুস্থ হয়েছেন ১,১৯৫ জন। মোট সুস্থ ১৫,১৩,০০০-এর বেশি মানুষ। এ সময় দেশের সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা 0। প্রবাসী কর্মী ও যাত্রীদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ৬টি RT-PCR ল্যাব অনুমোদনের জন্য আরব আমিরাতের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তাদের অ্যাপ্রুভালের জন্য এই টেস্টগুলো পাঠানো হয়েছে, কিন্তু তারা একটি আউট অফ 6 একটি ল্যাবের সারা উইন্ডোগুলার অনুমোদন এখন পর্যন্ত দেয় নাই। আমিরাত থেকে এটার অ্যাপ্রুভাল আসে নাই, সেই হেতু এটার বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটুকু রয়ে গেছে। আমরা কিন্তু কনসিস্টেন্টলি চেষ্টা করছি। এইটাই অ্যাবসলিউটলি ডিপেন্ডস আপন দি গভর্নমেন্ট অফ দি আমিরাত। এই গভর্নমেন্টের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত আমাদের পার্শ্ব করতেছি আমরা। এই সিদ্ধান্তটা যাতে দ্রুত আসে। কোভ্যাক্সের আওতায় দেশে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা এসেছে। এ নিয়ে কোভ্যাক্সের আওতায় ফাইজারের মোট ৩৬,০৪,৪৮০ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জন্মদিন উদযাপনে আওয়ামী লীগের আলোচনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী সময় মতো ২০২৩ সালেই জাতীয় নির্বাচন হবে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভা। বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে। সে সময় তিনি প্রশ্ন রেখে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রার্থী শেখ হাসিনা, কিন্তু বিএনপির কে? আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের আজকে নেত্রীর জন্মদিনে শপথ দিতে বলবো, আগামী নির্বাচনে বিজয়ের জন্য আমি নেতা কর্মীদের নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ কলহ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আগামী নির্বাচনে অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবে না। সর্বস্তরের নির্বাচনে কারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন আর কারা পাবেন না তারও বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সময় মতো সংবিধান অনুযায়ী ঠিক সেভাবেই নির্বাচন হবে। নির্বাচন নিয়ে অগ্নি সন্ত্রাস করবেন, জ্বালাও পোড়াও করবেন, পরিষ্কার বলে দিতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, আমরা সমুচিত জবাব দেব। আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাতিঘর উল্লেখ করে নেতারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্ব। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে দেশ জুড়ে করোনার বিশেষ টিকা ক্যাম্পেইনের পাশাপাশি চলছে নানা আনুষ্ঠানিকতা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছে জেলা প্রশাসন। রংপুরে বিশেষ ক্যাম্পেইনের আওতায় ১.৫ লাখ ডোজ টিকা প্রদান করা হয়েছে। নগরীর ৩৩টি ওয়ার্ডে ও ৮ উপজেলার ৩৬টি ইউনিয়ন সহ মোট ১০৯টি কেন্দ্রে টিকাদান কর্মীরা নিবন্ধিত ব্যক্তিদের টিকা দেন। বঙ্গবন্ধু কন্যার জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল, খতমে কোরআন ও আলোচনা সভা হয়েছে। খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সিলেটে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার জন্মদিন। বিশেষ গণটিকাদান কার্যক্রমের পাশাপাশি জন্মদিনের কেক কাটা হয়। টিকাদান কর্মসূচির পাশাপাশি গোপালগঞ্জে প্রধানমন্ত্রী স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়েছে। নোয়াখালীতে আলোচনা সভার পাশাপাশি কাটা হয়েছে জন্মদিনের কেক। পটুয়াখালীতে আলোচনা সভা, দোয়া ও ৭৫ পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামে হয়েছে আলোচনা সভা। ময়মনসিংহে চেম্বার অব কমার্স মিলনায়তনে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কাটা হয়েছে জন্মদিনের কেক। শরীয়তপুরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাতবাড়িয়া আশ্রমে গরিব অসহায় পরিবারের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হচ্ছে না, অন্য শ্রেণীর মতো বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিক। তিনি বলেন, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি থাকলেও সামনে যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যস্ততা আছে, তাই জিএসসি পরীক্ষা নেওয়া হবে না। এখন যে অবস্থা আমরা দেখছি, প্রত্যেক শ্রেণীর সমাপনী যে মূল্যায়ন, সেই মূল্যায়নগুলো হবে হচ্ছে, কারণ সব অ্যাসাইনমেন্টগুলো চলছে। কাজে আলাদা করে বোধহয় এবছর আর জিএসসির সুযোগ আর থাকছে না। সময় যা আছে তাতে যদিও আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা মনে হয় না এবছর আমরা জিএসসি নেবার সুযোগ পাবো, কারণ সামনেই ঠিক এসএসসি এইচএসসি আছে। আর আমাদের শ্রেণীর সমাপনী মূল্যায়ন সেটি সব ক্লাসে হবে, একইভাবে অষ্টম শ্রেণীরও হবে। ই কমার্সের নামে পাচার হয়ে যাওয়া অর্থের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকের BFIU-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওইসব প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট ট্যাক্স আদায় করা হয়েছে কিনা তাও জানতে চেয়েছেন আদালত। আবেদনকারীরা ই কমার্স নিয়ন্ত্রণে রেগুলেটরি কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করলেও রাষ্ট্রপক্ষ বলেছে প্রচলিত আইনে প্রতিকার পেতে পারে ক্ষতিগ্রস্তরা। মাজুল হক মান্না জানাচ্ছেন। ইভ্যালি, ই অরেঞ্জ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ই কমার্সের নামে মানুষের সাথে প্রতারণা করেছে। তাদের আকর্ষণীয় প্রচারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন গ্রাহকরা। যথাযথ কর্তৃপক্ষ না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, এমন দাবি করে হাইকোর্টের কাছে প্রতিকার চান আবেদনকারীরা। তাদেরকে স্ট্রিক্ট মনিটরিং এর মধ্যে এনে এদেরকেও সার্ভাইভ করার একটা সুযোগ দেওয়া প্রয়োজন। রেগুলেটরি অথরিটি যদি হয় তাহলে সেক্ষেত্রে আইনও হবে এবং এই সেক্টরটা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এর সঙ্গে দ্বিমত পোষণ করে রাষ্ট্রপক্ষ। সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি বা কোনো ইনঅ্যাকশন কোনো সময় ছিল না। সরকার যথাযথ আইন করে দিয়েছেন, কর্তৃপক্ষ করে দিয়েছেন, প্রতিষ্ঠান করে দিয়েছেন, নীতি করে দিয়েছেন। আবেদনকারী দুদক ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদেশ দেন হাইকোর্ট। সরকারের কাছে জানতে চেয়েছেন যে অলরেডি সরকার যে ব্যবস্থা নিয়েছেন, যে একটা বাণিজ্য মন্ত্রণালয় কমিটি গঠন করেছেন, তাদের কমিটির পরিধি কি। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ডকে নিয়ে জানতে চেয়েছেন যে যারা ই কমার্সে ব্যবসা করছে তাদের থেকে ভ্যাট ও ট্যাক্সের আদায়ের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। BFIU, যেটা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বাংলাদেশ ব্যাংকের, তাদের কাছে জানতে চেয়েছেন যে তারাও কি ব্যবস্থা নিচ্ছে, যে টাকা তাদের গেটের মাধ্যমে ইউজ গেছে, কোথায় গেছে, কিভাবে গেছে বা কী ব্যবস্থা তারা নিচ্ছে। ই কমার্স নিয়ে 3টি রিট আবেদনের শুনানির পরবর্তী দিন 8ই নভেম্বর ঠিক করেছেন হাইকোর্ট। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। 5টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ মানহানির অভিযোগে করা ঢাকার 3টি এবং নড়াইলের 1টি মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন। আর কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি এজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীলা লিফা ডটস বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। নর্থ কোরিয়ার স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আত্মরক্ষার অধিকার কেউ অস্বীকার করতে পারবে না দাবি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
নানা কর্মসূচিতে 50 বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনী দিবসে বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক এবং বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত সুলতান মাহমুদ বীরুত্তমের বাড়িতে এরিয়াল ডিসপ্লে করেছে MiG-29 ও F-7 জঙ্গি বিমান। ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের আকাশেও মহড়া দিয়েছে বিমান বাহিনী। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। 1971 সালের 28 সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের উত্তাল দিনে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুর বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয়। সেদিন পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে একদল সাহসী যোদ্ধা কিলো ফ্লাইট নামে স্বতন্ত্র বিমান বাহিনী গঠন করে লড়াইয়ে নামেন, যার নেতৃত্বে ছিলেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। 2 মাস প্রশিক্ষণের পর এই বাহিনী 3রা ডিসেম্বর প্রথম অভিযানে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সফলভাবে তেলের ডিপো ধ্বংস করে। একটি করে অটার ও ডেকোটা বিমান এবং এলোয়েট হেলিকপ্টারে একের পর এক সফল অভিযান চালায় বাহিনীটি। কিলো ফ্লাইটের অর্ধশত সফল অভিযান বাংলাদেশের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ট্রুপস মুভমেন্টগুলো বন্ধ করে দিয়েছে সব রাস্তার উপরে, ফেরিগুলোকে আমরা ধ্বংস করেছি। 50 বছর পূর্তিতে যুদ্ধদিনের স্মরণ নিল বিমান বাহিনী। কিলো ফ্লাইটের সদস্যদের অবদানকে সম্মান দেখাতে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কিলো ফ্লাইটের অধিনায়ক সুলতান মাহমুদের বাড়িতে এরিয়াল ডিসপ্লে করেন বৈমানিকরা, যা উস্কে দিয়েছে 50 বছর আগের গৌরবময় স্মৃতিকে। বিমান বাহিনী দিবসে ঢাকার আকাশেও ছিল ফ্লাই ফাস্ট। জাতীয় প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ পশ্চিম প্রান্তে যুদ্ধবিমান এবং হেলিকপ্টারে নানা কসরত দেখিয়েছে যুদ্ধবিমানের বিশেষ দল। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর কৌরব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন হয়েছে। সাভার সেনানিবাসে কৌরব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। সম্মেলন শেষে সেনাপ্রধান মুক্তিযুদ্ধে CMPর 17 জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে বিজয় চেতনা নামে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। সেই সাথে মেজর জেনারেল জয়নুল আবেদিন অডিটোরিয়ামের নামফলক উন্মোচন করেন সেনাপ্রধান। GPH ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? GPH ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সুনামগঞ্জের কুশিয়ারা নদীর ওপর সেতুর নির্মাণ কাজ 90% শেষ হয়েছে। সেতুটি চালু হলে ঢাকার সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগে 52 কিলোমিটার দূরত্ব কমে আসবে। সুনামগঞ্জ থেকে AK মুহিমের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সাদিয়া ওমর জানাচ্ছেন। একটি সেতুর অভাবে বছরের পর বছর সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে এই অঞ্চলের কয়েক লাখ মানুষকে। 2017 সালের বহুল কাঙ্ক্ষিত এই কুশিয়ারা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2022 সালের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী সড়ক ও জনপথ বিভাগ। সুনামগঞ্জ একটি হাওড় বেষ্টিত এলাকা। এই এলাকায় উৎপাদিত শস্য, বিভিন্ন প্রোডাক্টিভ যে সমস্ত জিনিস আছে, এগুলা অতি সহজেই মানুষ দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবহন করতে পারবে এবং আর্থসামাজিক উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আগামী বছরেই ঢাকার সঙ্গে বিকল্প সড়ক যোগাযোগ চালু হওয়ার কথা রয়েছে। এতে প্রায় 52 কিলোমিটার দূরত্ব কমবে সুনামগঞ্জবাসীর। সময় বাঁচবে অন্তত 2.5 ঘন্টা। গতি আসবে ব্যবসা বাণিজ্যে। সুনামগঞ্জ থেকে মনে করলে ঢাকা যাইতে গেলে আমরা আগে সিলেট যাওয়া লাগছে, এখন মনে হলো বর্তমান সময় আর সিলেট যাওয়া লাগবে না। আমরা ব্যবসায়ী হতে অনেক সুবিধা হইব। যেমন আমরা বিশেষ করে অনেক সময় পণ্য আনতে গিয়া আমরা বাড়তি খরচ আই হয় অনেক সময়। আর এই ব্রিজটা হয়ে গেলে আমরা এই মালামাল ঢাকা থেকে লইয়া আইতে অনেক সুবিধা হইব। ব্যবসা থেকে নিয়ে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সবকিছুই ঢাকার সাথে যোগাযোগ, সিলেটের সাথে যোগাযোগ সবগুলো দ্রুত হবে। ব্রিজের জন্য আমরা আসলে এখন সমস্যায় আছি। ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায় আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্মাণাধীন সিলেটের দীর্ঘতম এই সেতু সম্ভাবনার দুয়ার খুলে দেবে প্রত্যাশা স্থানীয়দের। সাদিয়া ওমর, চ্যানেল আই। সামিট আন্তর্জাতিক সংবাদ।
স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার ভোরে পূর্ব উপকূল থেকে সমুদ্রে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। এর কিছুক্ষণ পর জাতিসংঘের নর্থ কোরীয় দূত বলেছেন, পিয়ংইয়ং এর আত্মরক্ষা এবং অস্ত্র পরীক্ষার অধিকার কেউই অস্বীকার করতে পারবে না। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে এটি মার্কিন নাগরিক বা এর মিত্রদের ওপর তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করেনি। তবে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড বলছে ওই উৎক্ষেপণ নর্থ কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাবের ফল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নর্থ কোরিয়া যে পরীক্ষা চালিয়েছে তা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, যার উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ইটালিতে হয়ে গেল ক্লিফ ডাইভিং প্রতিযোগিতার আসর। আন্তর্জাতিক ক্লিফ ডাইভিং সিরিজের অংশ হিসেবে ইটালির পলিগনানো মারেতে এই আয়োজন করেছে রেড বুল। ফরাসি ডাইভার গারি হ্যান্ড পুরুষদের শাখা এবং অস্ট্রেলিয়ান ডাইভার রিয়ান্নান ইফল্যান্ড নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। 4 রাউন্ডের ডাইভিং প্রতিযোগিতায় সর্বোচ্চ 466.3 পয়েন্ট নিয়ে প্রথম রোমানিয়ান কনস্টান্টিন পাপোভিচি দ্বিতীয় এবং ইটালিয়ান আলেজান্ড্রো ডি রসি তৃতীয় হয়েছেন। নারীদের মধ্যে দ্বিতীয় হয়েছেন কানাডিয়ান ডাইভার মলি কার্লসন এবং অস্ট্রেলিয়ান ডাইভার জেন্থিয়া পেনিসি হয়েছেন তৃতীয়। এবারে কৃষি সংবাদ। নরসিংদীতে বাড়ছে মাল্টা বাগান। এরই মধ্যে মাল্টা বাগান গড়ে আর্থিক সাফল্য পেয়েছেন অনেকে। কৃষকের কাছে বেশি ফলনশীল জাতের মাল্টার চারা পৌঁছে দিচ্ছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে আরো জানাচ্ছেন সুমন রায়। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে মাল্টা বাগান। তো এই বছর ইনশাল্লাহ আমার ডবল ফল আসছে। এই বছর মনে হয় আমি 60, 70 কিংবা 80,000 টাকার মতো ফল বিক্রি করতে পারবো। ইনশাল্লাহ আমি মোটামুটি খুব লাভবান। সাইজটা 5 থেকে 6টা 1 কেজি এরকম বড় হয়, আর একটা গাছে 250 থেকে 300 এরকমের মালটা আসে। এই বছর আল্লাহ দিলে ডাবল বিক্রি হবে। আল্লাহর রহমতে এই বছর 60-70 হাজার টাকা বিক্রি হবে। এখন অনেক বাগানেই মালটার সমারোহ। চাষির বাগানে এসেই মালটা কিনে নিচ্ছেন পাইকার। আমরা বিদেশের যে মালটাটা আসে এটা বাংলাদেশে কখনো দরকার হইতো না, আমরা আরো বাংলাদেশ থেকে দিতে পারবো। যে মাটিতে আমরা করতেছি এটা মানে অতিরিক্ত মিষ্টি হয় ইনশাল্লাহ। আল্লাহর রহমতে যদি আমাদের দেশে মালটা অনেক প্রচুর হয়। আমদানি নির্ভরতা কমাতে ও বছরব্যাপী ফলন পেতে চাষিদেরকে ভিয়েতনামি মালটার চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। আগামীতে আশা করি আমদানি নির্ভরতা আরো কমে যাবে। আমাদের এই মুদ্রা আমাদের দেশে থাকবে এবং বিদেশের আমদানি নির্ভরতা কমলে চাষিরা লাভবান হবে এবং আমরাও আরো এখন যে দাম আছে তার থেকে আরো কম দামে খেতে পারবো বলে আশা করি। এই বছর 53 হেক্টর জমিতে বিভিন্ন জাতের মাল্টার বাগান রয়েছে। কৃষি বিভাগের হিসেবে হেক্টর প্রতি ফলন এসেছে প্রায় 12 মেট্রিক টন। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঝড়, জলোচ্ছ্বাস ও ভাঙন থেকে উপকূল রক্ষায় নোয়াখালীতে 12,000 হেক্টর ম্যানগ্রোভ বনায়ন করেছে বন বিভাগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সরাসরি যুক্ত করা হয়েছে। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুকে সঙ্গে নিয়ে আবুল কাশেমে তোলা ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন শামিক আহমেদ। উত্তাল সাগরের বিশাল ঢেউ থেকে দশকের পর দশক দেশের উপকূল সুরক্ষা দিয়ে যাচ্ছে এই বন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বনায়নের পরিধি বাড়ানো হচ্ছে উপকূলীয় জেলা ও দ্বীপগুলোতে। প্রতি বছর নতুন জেগে ওঠা কাদাচরে বনায়নের ফলে বৃদ্ধি পাচ্ছে দেশের আয়তন। বন বিভাগের টেকসই বন ও জীবিকা বা সুফল প্রকল্পের আওতায় ম্যানগ্রোভ বেষ্টনী গড়ে তোলা হচ্ছে উপকূলে। এখানে সুফল প্রকল্পের বাগান সৃজন করার পূর্বে পারিপার্শ্বিক পরিস্থিতি, জনগণের ডিমান্ড, মাটি সবকিছু মিলিয়ে আমরা একটা উপযুক্ত জায়গা নির্বাচন করেছি। কেওড়া গাছ এখানে খুবই ভালো হয়। কেওড়ার পাশাপাশি আমরা গেওয়া রোপণ করে থাকি। খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ কেওড়া নার্সারি ইচ্ছা করলেই যেখানে সেখানে উৎপাদন করা যায় না, এবং এই নার্সারি উৎপাদনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট আবহাওয়া জড়িত। বনের সুরক্ষায় স্থানীয়দের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
প্রতি বছরে 2-1টা সিগন্যাল মহামারী 10 নম্বর পর্যন্ত উঠে এই বাগানে স্যার আমাদের ওই বন্যাটারে নিয়ন্ত্রণ করে এই পানিটারে ধরে রাখে এই কারণে আমি এই বাগানের উপরে এত শক্তিশালী দিয়া জোর দিয়া এই বাগানকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি নিছি দুর্গম দ্বীপে গাছের চারা উৎপাদন ও বাগান সৃজনের মতো কঠিন কাজ সফলভাবে করে যাচ্ছে বন বিভাগ সুফল প্রকল্পের মাধ্যমে আমরা এখানে একটা বড় অংশে গ্রিন বেল্ট তৈরি করছে 12,000 হেক্টর তার মধ্যে 4,000 হেক্টর অলরেডি করা শেষ এই গ্রিন বেল্ট করার মাধ্যমে আমাদের ভূমি বেড়ে যাচ্ছে এগ্রিকালচারে কনভার্ট হয়ে যাচ্ছে যখন ভূমিটা স্টেবল কন্ডিশনে আছে আমরা আবার নতুন চলে যাচ্ছে আবার বাংলাদেশের ভূমি বাড়ছে এই ক্ষেত্রে বন বিভাগ একটা অগ্রণী ভূমিকা পালন করছে এনজিওর মাধ্যমে আমরা যে বিকল্প জীবিকায়ন তাদের আর্থসামাজিক উন্নয়ন এটা এই প্রকল্পের একটা বড় উদ্দেশ্য ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে উপকূল রক্ষার পাশাপাশি হরিণ বানর ও বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত হবে করোনায় বদলে যাওয়া বিশ্বে প্রথমবারের মতো হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন আসছে নভেম্বরে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের কাছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে নেওয়া উদ্যোগগুলো তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে হাতিয়ার উপকূল অঞ্চল থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। মানব মস্তিষ্কের জৈবিক কাঠামোর অনুকরণে নতুন উপায়ে মস্তিষ্কের মতো চিপ তৈরি করতে আগ্রহী স্যামসাং। মস্তিষ্কের নিউরন ওয়্যারিং ম্যাপের অনুলিপি তৈরি করে 3D নিউরোমরফিক চিপে বসিয়ে দেওয়ার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। পুরো প্রক্রিয়াটি ন্যানো ইলেকট্রোড বিন্যাসের উপর নির্ভর করবে, যা নিউরন কোথায় সংযুক্ত হয় এবং এই সংযোগের দৃঢ়তা কত তার রেকর্ড করতে প্রচুর পরিমাণ নিউরনে প্রবেশ করবে। পরে ওই ডেটা কপি করে নিয়ে সলিড স্টেট মেমোরির 3D নেটওয়ার্কে পেস্ট করা যাবে। এক্ষেত্রে সলিড স্টেট মেমোরি হিসেবে ব্যবহার করা যেতে পারে বাজারের প্রচলিত ফ্ল্যাশ স্টোরেজ অথবা সর্বাধুনিক রেজিস্টিভ র্যাম হিসেবে কাজ করবে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। করদাতাদের হিসেবে স্বচ্ছতা থাকলে করের বোঝা কমিয়ে দিয়েও সার্বিক কর আহরণ বাড়ানো যায় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। অডিট রিপোর্টের সত্যতা যাচাই ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ আইসিএবির তৈরি ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম ডিভিএস সফটওয়্যার বিষয়ে এনবিআর এবং আইসিএবির মতো সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিষ্ঠানের দাখিল করা বার্ষিক আর্থিক হিসাব বিবরণী জালিয়াতি দূর করতে এবং করদাতাদের সঠিক কর নিরূপণে এই সফটওয়্যার বড় ভূমিকা রাখবে বলে জানান উদ্যোক্তারা। ডিভিএস সফটওয়্যারের মাধ্যমে অডিট রিপোর্ট আড়াআড়ি যাচাই করা হলে করদাতাদের কর ফাঁকির প্রবণতা কমে আসবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। হিসেবে স্বচ্ছতা থাকলে যখন সঠিকভাবে ট্যাক্স আদায় করতে পারবো, আমি সঠিক হিসাব হাতে পাবো, আমি তখন আমার পক্ষে সম্ভব হয় করের বোঝা কমিয়ে দেওয়া। সঠিক কর যদি আদায় করা যায় তাহলে করের বোঝা কমিয়ে দিয়েও আমরা সেই আমাদের টার্গেট বা আমাদের যে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের বা উন্নয়ন প্রকল্পের অর্থ সরবরাহের জন্য যে অর্থের প্রয়োজন সেই চাহিদাটা মেটাতে পারি বোঝা কমিয়ে দিয়েও। আর যদি স্বচ্ছতা না থাকে তাহলে আমাদের জন্য এই সমস্যাগুলো হয়। সময় হলো আবারও অশোক লিল্যান্ড রিফাত অটোস বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপের পথে বাংলাদেশ ফুটবল দল। শিরোপা জেতাই লক্ষ্য বললেন অধিনায়ক। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্থ কর্মময় জীবনের জন্য দেশের মানুষের কাছে দোয়া চাইলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বনানীতে শেরাটন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সদস্য এবং তার বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শনী দেখতে এসেছিলেন অর্থমন্ত্রী। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে উন্নয়নের এক যুগ নামে চিত্র প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে গত ১২ বছরের নানা কর্মকাণ্ড স্থান পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা নির্দিষ্ট পথেই এগিয়ে গিয়ে চলেছেন। তার একটাই লক্ষ্য এই দেশের মানুষ। জাতির পিতা যে কাজটি করে যেতে পারেন নাই তার অসমাপ্ত আত্মজীবনী আজকে সেটি সম্পন্ন করার দায়িত্ব হচ্ছে তারই রক্তের উত্তরাধিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমি তার শুভকামনা করি এবং আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করব আল্লাহ প্রধানমন্ত্রী তাকে সুস্বাস্থ্যের অধিকারী করেন এবং তার চলার পথ যেন আরো সহজতর করেন। তথ্য আমার অধিকার জানতে হবে সবার প্রতিপাদ্যে বিশ্বজুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন হয়েছে। তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে 2002 সাল থেকে দিনটি বিশ্বজুড়ে পালন হচ্ছে। এর ধারাবাহিকতায় 2015 সালে ইউনেস্কো এবং 2019 সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সার্বজনীন তথ্যের অভিগম্যতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশেও সরকারি বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন হয়। তথ্য কমিশনের আলোচনায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন। দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সমাজের সব ক্ষেত্রের মানুষদের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উত্তরায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি BACI এর নিজস্ব ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেছেন, শুধু রাজনৈতিকভাবে নয়, জাতিকে সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানে BACI এর সভাপতি প্রকৌশলী শফিকুল হক তালুকদার এবং অন্যরাও ছিলেন। বাংলাদেশের স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।